দেশব্যাপী বর্ণাঢ্য আয়োজনে নববর্ষ বরণ, মঙ্গল শোভাযাত্রায় অনাচারমুক্ত দেশ গড়ার প্রত্যয়, রমনায় ছায়ানটের বর্ষবরণে অপরাধের বিরুদ্ধে অবিচল থাকার অঙ্গীকার। নতুন বছরে অব্যাহত থাকবে বাংলাদেশের উন্নয়ন অগ্রযাত্রা, আশা প্রধানমন্ত্রীর। গণভবনে দলীয় নেতাকর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়। পহেলা বৈশাখে হাসপাতালে চিকিৎসাধীন কারাবন্দী বেগম জিয়ার সঙ্গে দেখা করলেন বিএনপি নেতারা। এখনো চিকিৎসা শুরু হয়নি, দাবি মির্জা ফখরুলের। রাজধানীতে বর্ষবরণ উৎসবে সফররত ভুটানের প্রধানমন্ত্রী সময় কাটালেন স্মৃতি বিজড়িত ময়মনসিংহ মেডিকেল কলেজ ক্যাম্পাসে। এবং পহেলা বৈশাখে রাজধানীতে কালো পোশাকে নুসরাত হত্যার প্রতিবাদ, মৌন পদযাত্রা, ফেনীতে উড়ানো হলো প্রতিবাদী ফানুস। দেখছিলেন শিরোনাম, প্রবেশের সময় সঙ্গে আছি আমি শিরিন আক্তার। পুরাতনের জঞ্জাল ধুয়ে নতুনের বার্তা নিয়ে এসেছে বঙ্গাব্দ 1426। মস্তক তুলিতে দাও অনন্ত আকাশে। এই প্রতিবাদ্যে অশুভর বিনাশ এবং শুভ শক্তির আগমন কামনায় হলো এবছরের মঙ্গল শোভাযাত্রা। লোকজ বাদ্য আর গানের তালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলার সামনে থেকে ঐতিহ্যবাহী মঙ্গল শোভাযাত্রায় অংশ নেন হাজার হাজার মানুষ। সবার কণ্ঠেই ছিল অনাচারমুক্ত বাংলাদেশ গড়ার প্রত্যয়। বাঙালির যাপিত জীবনের নানা অনুষঙ্গ আর চেতনার রঙের মিশেলে বর্ণিল ঐতিহ্যের নানা প্রতীক, অস্তিত্বের গভীরতম অনুভূতির সঙ্গে মিশে আছে মঙ্গল শোভাযাত্রা। সবাইকে নববর্ষের শুভেচ্ছা। বাঙালি অনুষ্ঠান এবং পার্বণকে বাচ্চাদের কাছে পরিচিত করানোর জন্যই আজকে হচ্ছে পহেলা বৈশাখে মঙ্গল শোভাযাত্রায় অংশগ্রহণ করা। নতুন দিনকে খুঁজে পাওয়ার, নতুনত্বকে আগমনের বার্তা জানাতে এখানে আসে। 20 বছর হলে এখানে রেগুলার আসছি সকালে। আমার ছেলেটা যখন একদম ছোট তখন আসি, এখন সে বড়, আমার চেয়েও বড়, এখন ও আমাকে নিয়ে আসে। ঢাক, ঢোল আর বাদ্যের তালে উৎসবে মাতোয়ারা সবাই। সময় নতুনকে বরণ করার, পুরনোকে পেছনে ফেলে সামনে এগিয়ে যাওয়ার। চিরায়ত এই উৎসবে আনন্দের আবহে চলে শেকড়ের সন্ধান। শুধু একটা দিন না, যেন সারাটা বছর, সারাটা জীবন যেন আমরা এরকম আনন্দ করে সুস্থভাবে জীবনযাপন করতে পারি। It's beautiful to see everybody celebrating the new year. I'm very happy to be part of it. এই যে অসাম্প্রদায়িক, মানবিক এবং উদারনৈতিক মূল্যবোধের বহিঃপ্রকাশ এই শোভাযাত্রার মধ্য দিয়ে ঘটে, সেটিরই আমরা প্রত্যাশা করব যে এটি যেন সারা বছর মানুষের মধ্যে থাকে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের এবারের আয়োজন থেকে এসেছে সামাজিক অনাচার এবং নারীর প্রতি সহিংসতার বিরুদ্ধে সোচ্চার হওয়ার উদাত্ত আহ্বান। নুসরাত রাফির মতো যে ধরনের অনাচার বা অবিচারের ঘটনা ঘটছে, এগুলো যেন না হয় নতুন বছরে। বাঙালি যেন মানুষ হয়, এবং বাঙালি শুধু মানুষ না, বাঙালি যেন বিশ্ব নাগরিক হয়। বাঙালি জাতির প্রাণের উৎসব, তো বারবার সেই টানেই ফিরে আসি। আর এবার সবচেয়ে ভালো লেগেছে যে একটু ওয়েদারটা ভালো ছিল, সিকিউরিটি খুব ভালো ছিল। ঘুচে যাক সকল গ্লানি, মঙ্গলে পূর্ণ হোক জীবন, এমন প্রত্যাশা আগতদের। অনন্ত আকাশে মাথা তোলার আকুতি নিয়ে নতুন বছরের যে যাত্রা শুরু হলো, তার সম্মিলিত আকুতির প্রকাশ ঘটল এই মঙ্গল শোভাযাত্রায়। উচ্ছ্বাসের এই দিনে মানবিকতা, অসাম্প্রদায়িকতা ও ঐক্যের সুতোয় নতুন বাংলাদেশের শপথ প্রতিটি বাঙালির। মুজাহিদ শুভ, সময় সংবাদ, ঢাকা। এর আগে রোববার সূর্যোদয়ের পরপরই ঐতিহ্যবাহী আয়োজনে 1426 বঙ্গাব্দ বরণ করে নেন ছায়ানটের শিল্পীরা। রাজধানীর রমনা বটমূলে অনাচারের বিরুদ্ধে জাগ্রত হোক শুভবোধ, এই প্রতিবাদ্যে সাম্প্রতিক সামাজিক অনাচার ও অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর প্রতিজ্ঞা নেন আগতরা। রাশিদ বাপ্পির রিপোর্ট, ক্যামেরায় ছিলেন মঞ্জুর রহমান। সবাইকে নববর্ষের শুভেচ্ছা। রমনা বটমূলে এসে বসে অনুষ্ঠানটা দেখার মজাই আলাদা। বিগত বছর থেকে এই বছরে ক্রাউড অনেক কম, লোকজন অনেক কম। ভালো লাগবে যদি সবাই আসে। নতুন বছরের প্রত্যাশা বাংলার মাটি জল হোক শস্য শ্যামলা, সবার উদ্যম থাকুক কল্যাণমুখী। দেশাত্মবোধ লালন করে
আমরা দেশকে সামনে এগিয়ে নিয়ে যাব। যে আদর্শের জন্য আমরা আসতাম, আজকে কিন্তু সেই প্রাণ চাঞ্চল্য নাই। এই শক্তি দিয়ে আমরা যত অপশক্তি আছে এগুলোকে আমরা দূর করব এবং প্রতিহত করব। নতুন বছরে প্রাণে প্রাণে আনুক সম্মিলনের গীত, আনুক নীতির ন্যায্যতা, রাষ্ট্র ও সমাজে প্রতিষ্ঠা পাক সুশাসন, সম্প্রীতিতে, সমৃদ্ধিতে, স্বস্তিতে, সুন্দরে, আনন্দে ভরে উঠুক দেশ ও বিশ্ব চরাচর। ওরা অপরাধ করে কেবল এই কথা না বলে প্রত্যেকে নিজেকে বিশুদ্ধ করবার চেষ্টা করি। আমরা যেন নীতিবিহীন অন্যায় অত্যাচারের নীরব দর্শক মাত্র হয়ে না থাকি, প্রতিবাদে প্রতিকার সন্ধানে হতে পারি অবিচল। উন্নয়নের ধারা অব্যাহত রেখে পুরো জাতিকে সামনে এগিয়ে যাওয়ার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ক্ষুধামুক্ত সমৃদ্ধ বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। রোববার সকালে গণভবনে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতাদের সঙ্গে এসে নববর্ষের শুভেচ্ছা বিনিময়ের সময় একথা বলেন তিনি। দেশবাসীকে নববর্ষের শুভেচ্ছা জানিয়ে বঙ্গবন্ধু কন্যা বলেন, নতুন বছরে আরও উদ্ভাসিত হবে দেশের অগ্রগতি। নতুনের আবাহন আর পুরনোকে বিদায় জানানোর বাঙালির প্রাণের উৎসব উদযাপনে প্রধানমন্ত্রীর বাসভবন গণভবনেও ছিল বৈশাখী আমেজ। বর্ষবরণের আনুষ্ঠানিকতায় আওয়ামী লীগ প্রধান শেখ হাসিনাকে শুভেচ্ছা জানাতে গণভবনে যান দলের কেন্দ্রীয় নেতাদের পাশাপাশি অঙ্গ ও সহযোগী সংগঠনের কর্মীরা। ফুল দিয়ে নতুন বছরের শুভেচ্ছা জানান দলনেতাকে। এ সময় সমবেত কণ্ঠে গানে সুর মেলান শেখ হাসিনা। বলেন, নতুন বছর বাঙালির জন্য খুলে দেবে নতুন সম্ভাবনার দ্বার। এই নববর্ষ বাঙালি জাতির জীবনকে সুন্দর করুক, উদ্ভাসিত করুক, সফল করুক, সেটাই আমি কামনা করি। এই নববর্ষে শুভেচ্ছা জানাচ্ছি, শুভ নববর্ষ। সুখী সমৃদ্ধ দেশ গড়ার পথে আওয়ামী লীগের অব্যাহত যাত্রায় সবাইকে সামিল হওয়ার আহ্বান জানান প্রধানমন্ত্রী। আমরা আমাদের সকল কর্মের মধ্য দিয়ে দেশ ও জাতির কল্যাণ করব। বাংলাদেশ হবে ক্ষুধামুক্ত, দারিদ্র্যমুক্ত সোনার বাংলাদেশ, যে বাংলাদেশের স্বপ্ন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব দেখেছিলেন। আর সেই বাংলাদেশ গড়বার জন্য আমি সমগ্র জাতিকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করবার আহ্বান জানাচ্ছি। যে উন্নয়নের অগ্রযাত্রা শুরু হয়েছে, সে অগ্রযাত্রা অব্যাহত থাকবে। পরে গণভবনের সবুজ চত্বরে নেতাকর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন শেখ হাসিনা। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। প্রবাসীর সময় আরো থাকছে। পহেলা বৈশাখে বিশ্বের বিভিন্ন দেশে উৎসবে মাতোয়ারা প্রবাসী বাংলাদেশিরাও। কলকাতার রাজপথে মঙ্গল শোভাযাত্রা দেখে উচ্ছ্বসিত ভারতীয়রাও। রাজধানীতে হাজারো কণ্ঠে নতুন বছরকে বরণ করে নিলেন সুরের ধারার শিল্পীরা। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এ আয়োজন থেকেই বাংলায় নববর্ষের শুভেচ্ছা জানান সফররত ভুটানের প্রধানমন্ত্রী লোটে শেরিং। উপস্থিত ছিলেন জাতীয় সংসদের স্পিকার ও পররাষ্ট্রমন্ত্রী। ময়মনসিংহ মেডিকেলের সাবেক ছাত্র, ভুটানের প্রধানমন্ত্রী। বিশুদ্ধ বাংলায় সবাইকে শুভেচ্ছা জানান তিনি। আপনারা সবাইকে আমার মনে দেখে শুভ নববর্ষ জানাতে চাচ্ছি। আপনারা সবাই পান্তা ভাত খাইয়েছেন। পরে পররাষ্ট্রমন্ত্রী ও জাতীয় সংসদের স্পিকার জানান, বাংলা বর্ষবরণের দিনে বিদেশি প্রধানমন্ত্রীকে পেয়ে যার পরনায় আনন্দিত তারা। আমাদের এই সংস্কৃতি, ঐতিহ্য, সঙ্গীত পরিবেশনা দেখে তিনি সত্যিই মুগ্ধ। আমরা আশা করব আগামীতে এই যুদ্ধ বিগ্রহ এবং এই যে রোহিঙ্গাদের মতো বিতাড়িত, এগুলো আর পৃথিবীতে হবে না। একদিনের জন্য হলেও এমন আয়োজনে খুশি ছিলেন দর্শক, অংশগ্রহণকারীরাও। বাঙালির ঐতিহ্য, বাঙালির সংস্কৃতি, এই জন্য এখানে আসা। প্রতিজ্ঞা করা উচিত প্রত্যেকেরই যে সব অনাচার, পাশবিক অত্যাচার, বিশেষ করে মেয়েদের উপরে, এগুলো যাতে দূর হয়। নতুন বছর আগমনে আমাদের দেশে শান্তি, সমৃদ্ধি, সুখ শান্তি আসুক। সহ্য করে দাঁড়াক আবহমান বাংলা। আজহার লিমন, সময় সংবাদ, ঢাকা। ফেনীতে মাদ্রাসা ছাত্রী নুসরাত হত্যা মামলার অন্যতম আসামি নুরুদ্দিন ও শাহাদাত হোসেন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। এই মুহূর্তে ফেনী জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সামনে আছেন রিপোর্টার বখতিয়ার মুন্না। সরাসরি যাচ্ছি তার কাছে। মুন্না, হ্যাঁ, আমরা যেটা আসলে এই মুহূর্তে আমরা ফেনীর জুডিশিয়াল আদালত প্রাঙ্গণেই আছি। তো এই সকাল আজকে দুপুর 2:30টার দিকে
যে নুসরাত হত্যা মামলার যে আসামি রয়েছিল পিবিআইয়ের কাছে গ্রেফতার করেছিল, সেই আসামিদেরকে আজকে আদালতে আনা হয়েছিল। এর মধ্যে একটা হচ্ছে নুরুদ্দিন, আরেকজন হচ্ছে শাহাদাত হোসেন শামীম। এই দুজনকে আদালতে আনা হয়েছিল। আদালতে আনার পরবর্তীতে আড়াইটার সময় আদালতে এখানে তোলা হয়েছে, কিন্তু তোলার পরে বিকেল 3টা থেকে টানা রাত 1টা পর্যন্ত, মানে একটু আগেই ওনাদের যে স্বীকারোক্তিমূলক দুজনেই জবানবন্দি দিয়েছে। এখানকার ম্যাজিস্ট্রেট যিনি ছিলেন সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট জাকির হোসেন, তিনি তাদের এই স্বীকারোক্তিমূলক জবানবন্দি রেকর্ড করেছেন। তো এই রেকর্ড শেষে এখন যখন আসামিদেরকে কারাগারের দিকে প্রেরণ করা হচ্ছে, তখন ঠিক সেই মুহূর্তে আমাদের একটা প্রেস ব্রিফিং করেছেন এখানকার যিনি ছিলেন পিবিআই স্পেশাল ইনভেস্টিগেশন অফ অপারেশন, একটা উইং আছে, ওই উইনের অতিরিক্ত পুলিশ সুপার তাহিরুল হক চৌহান। আমরা সাংবাদিকরা জিজ্ঞাসা করেছিলাম যে মানে কি ধরনের বক্তব্য তারা রেখেছে, কিভাবে করেছে। তো উনি যেটা বলেছেন, তারা কিভাবে কাদেরকে নিয়ে পরিকল্পনা করেছিল এই হত্যাকাণ্ডের জন্য, এবং কাদেরকে তারা ব্যবহার করেছে, এবং তারা কিভাবে সম্পৃক্ত ছিল, সবকিছু বিষয়ে পুঙ্খানুপুঙ্খানুভাবে তাদেরকে একেবারে আদালতের যিনি বিচারক ছিলেন, যিনি জবানবন্দি রেকর্ড করেছেন, তার কাছে উপস্থাপন করেছেন। এবং সেখানে তারা বলেছে যে মানে কারা আগুন দিয়েছে। আমরা আবার একটা প্রশ্ন করেছিলাম যে 4 জন বোরকা পরিহিত ছিল, এদেরকে শনাক্ত করা হয়েছে কিনা এবং এদের গ্রেফতার আছে কিনা। তো ওনারা নাম প্রকাশ করেনি, তবে বলেছে যে হ্যাঁ, গ্রেফতারদের মধ্যে 2 জন যারা একেবারে মানে আগুন দিয়েছিল নুসরাতের গায়ে, এদের মধ্যে 2 জন রয়েছে। এটা গ্রেফতারদের মধ্যে যারা আছেন তাদের বলেছেন, কিন্তু নাম উল্লেখ করেনি তদন্তের স্বার্থে, এটা উনি আমাদের কাছে বলেননি। এবং আরো কিছু বক্তব্য যেটা বলেছে, ওনারা বলছে যে আমাদের তদন্তের স্বার্থে ওনারা বলেনি। তবে আমরা আর একটা সংখ্যা জানতে চেয়েছিলাম যে এটার সাথে সম্পৃক্ত কতজনকে এই পর্যন্ত তারা পেয়েছেন। তো সেটা তদন্ত কর্মকর্তা এবং পিবিআর পক্ষ থেকে যেটা জানানো হয়েছে যে ওনারা এখন পর্যন্ত 13 জন, তবে আরো কিছু লোকের নাম এসেছে যেটা ওনারা পরীক্ষা করে দেখছে। তো এই ছিল আমার কাছে আদালত পাড়া থেকে সর্বশেষ। ফেনীতে মাদ্রাসা ছাত্রী নুসরাত হত্যা মামলার অন্যতম আসামি নুরুদ্দিন ও শাহাদাত হোসেন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। সে খবর জানাতে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সামনে থেকে আমাদের সঙ্গে যোগ দিয়েছিলেন রিপোর্টার বখতিয়ার মুন্না। যাচ্ছি পরের খবরে। এদিকে ময়মনসিংহ মেডিকেল কলেজের প্রাক্তন শিক্ষার্থী ভুটানের প্রধানমন্ত্রী ডাক্তার লোটে শেরিং তার স্মৃতি বিজড়িত ক্যাম্পাস পরিদর্শন করেছেন। তিনি ময়মনসিংহ মেডিকেল কলেজ মিলনায়তনে শিক্ষার্থীদের উদ্দেশ্যে তার ক্যাম্পাসে স্মৃতি তুলে ধরে বক্তব্য রাখেন। শিক্ষার্থীদের উদ্দেশ্যে ভুটানের প্রধানমন্ত্রী বলেন, ভালো ডাক্তার হতে হলে আগে ভালো মানুষ হতে হবে। ডাক্তারদের শুধু চিকিৎসা সেবা নয়, সামাজিক রাজনৈতিক অনেক ক্ষেত্রেই অবদান রাখার সুযোগ রয়েছে বলেও উল্লেখ করেন তিনি। ময়মনসিংহ মেডিকেল কলেজের সাবেক শিক্ষার্থী ভুটানের প্রধানমন্ত্রী ডাক্তার লোটে শেরিং এর আগমনের জন্য অধীর আগ্রহ ছিল বর্তমান ও সাবেক শিক্ষার্থীদের। তাদের আগ্রহের ষোলকলা পূর্ণ হয় রোববার। কলেজে এসে প্রথমেই যোগ দেন চিকিৎসক ও শিক্ষার্থীদের সাথে মত বিনিময় সভায়। আনুষ্ঠানিকতা বাদ দিয়ে খোলামেলা কথাবার্তায় চিকিৎসা পেশার মূল বার্তাটি দিয়ে যান তিনি। বলেন, ভালো চিকিৎসক হতে হলে ভালো মানুষ হতে হবে সবার আগে। আপনারা বলতেছেন যে বি অ্যাম্বিশিয়াস, না, অ্যাম্বিশিয়াস হওয়ার কোনো কারণই নাই, ambitious হওয়া লাগে না। বি আ গুড হিউম্যান বিং, ডু হোয়াট ইউ থিঙ্ক ইজ রাইট। আল্লাহর যাই করেন ভালোই জন্য করেন বলে না, সেরকম। সো ডু ইয়োর বেস্ট, গিভ ইয়োর বেস্ট, লিভ দ্য রেস্ট ফর হিম, হি উইল ডু ইট ফর ইউ। আরো বলেন, এখানে পড়াশোনাকালীন একবার অসুস্থ হয়ে বুঝেছেন রোগীর প্রতি চিকিৎসকদের সর্বোচ্চ মনোযোগ কতটা জরুরি। স্ট্যান্ডিং এ একটা প্রেসক্রিপশন দিলে ডায়াগনোসিস মিস হয়ে যায়, সেটা আমরা সবসময়ই করি। কিন্তু সেই দিন একবার আমার নিজের উপরে হয়েছে বলে আমার মনে আছে এখন, যার ফলে আমরা আমাদের কাজটা একটু লাইটলি নিলে আর একজনের জীবন কষ্ট করতে পারবেন। এভরি পেশেন্ট মাস্ট গেট দ্য ম্যাক্সিমাম অ্যাটেনশন অফ দ্য ডক্টরস। ময়মনসিংহ মেডিকেল কলেজের সাবেক শিক্ষার্থী ডাক্তার লোটে শেরিং এর বক্তব্যে দারুণভাবে অনুপ্রাণিত বর্তমান শিক্ষার্থীরা। আমরা খুবই প্রাউড ফিল করতেছি যে একজন এমএমসি অন্য একটা কান্ট্রির প্রাইম মিনিস্টার, সো আমরা এখান থেকে অনেক ইন্সপায়ার্ড হতে পারবো। ভালো ডাক্তার হওয়ার পিছনে ওনার যে বক্তব্য, এটা আমাদের অনেক অনুপ্রেরণা দেবে। একজন এমএমসিয়ান
একটা দেশের প্রধানমন্ত্রী, এটা ভাবতেই খুব ভালো লাগে। এটা আমাদের জন্য খুবই গর্বের। ওনার ধারায় প্রমাণিত যে শুধুমাত্র একজন ডাক্তার তার চিকিৎসা বিজ্ঞানে সীমাবদ্ধ থাকতে পারে না। তিনি হতে পারে গায়ক, তিনি সাহিত্যিক, বা তিনি দেশ নেতাও হতে পারে। মত বিনিময় সভা শেষে ডাক্তার লোটে শেরিং মেডিকেল কলেজ ও হাসপাতালে তার স্মৃতিবিজড়িত বিভিন্ন স্থান ঘুরে দেখার পাশাপাশি সহপাঠীদের সাথে একান্তে কিছু সময় কাটান। হারুনুর রশিদ, সময় সংবাদ, ময়মনসিংহ। পহেলা বৈশাখে হাসপাতালে চিকিৎসাধীন কারাবন্দী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে দেখা করলেন দলটির নেতারা। রোববার বিকেলে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে তাকে দেখতে যান দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ কয়েকজন শীর্ষ নেতা। পরে সাংবাদিকদের মির্জা ফখরুল বলেন, বেগম জিয়ার শারীরিক অবস্থার অবনতি হয়েছে, তাকে বিশেষায়িত চিকিৎসা দেওয়া হচ্ছে না বলেও দাবি করেন তিনি। যথেষ্ট অসুস্থ আছেন, আগের চেয়ে তিনি খুব বেশি ইমপ্রুভ করেছেন বলে আমাদের কাছে মনে হয় না। আমরা বারবারই যেটা বলেছিলাম যে তার আসলে স্পেশালাইজড ট্রিটমেন্ট দরকার, সেই ট্রিটমেন্টটা তার এখনও শুরু হয়েছে বলে আমাদের কাছে মনে হয়নি। শুভেচ্ছা জানিয়েছেন সারা দেশবাসীর কাছে এবং গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য তিনি বলেছেন যে দেশবাসীর সাথে সচেতন হওয়া এবং কাজ করার প্রয়োজন। পহেলা বৈশাখ উদযাপন নিয়ে অনাকাঙ্ক্ষিত কোনো বিতর্ক না করতে সবার প্রতি আহ্বান জানিয়েছেন জাতীয় পার্টির মহাসচিব মশিউর রহমান রাঙা। রোববার দুপুরে রাজধানীর মোহাম্মদপুরে আয়োজিত এক অনুষ্ঠানে বক্তব্য রাখেন তিনি। অনেক ফেসবুকে দেখেছি অনেকে অনেক রকম মন্তব্য করছেন, এগুলো নিয়ে ডিবেট করা আমাদের সেই মস্তিষ্ক নেই, আমরা সেদিকে যাই না। আমরা উৎসবটা আমাদের, এটা আমাদের বাঙালি, আমরা প্রত্যেকটা পৃথিবীর সমস্ত জাতিরই তাদের নিজস্ব একটা বৈশিষ্ট্য আছে, আমাদের এটি একটি বৈশিষ্ট্য। আমরা যার দল তার, কিন্তু আমাদের ঐতিহ্য আমাদের সবার। এই ঐতিহ্যগুলোর সঙ্গে যেন আমরা কোনো রকম ডিবেট না করি। নুসরাত এখন কেবল একটি নাম নয়, নির্যাতনের বিরুদ্ধে সাধারণ মানুষের প্রতিবাদের দীপ্ত কণ্ঠস্বর। তাই বর্ষবরণের রঙিন আয়োজনের মাঝে কালো কাপড় পরে যৌন নিপীড়ন, হত্যা ও প্রশাসনের নির্লিপ্ততার বিরুদ্ধে অবস্থান নিলেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। অংশ নিলেন মৌন পদযাত্রায়। লাল সাদার বর্ষবরণে এবারই পড়ল কালোর ছোপ। বাদ্যবাজনায় মঙ্গল শোভাযাত্রার পরপরই সব অমঙ্গল, অন্ধকার, কুপমণ্ডুকতার বিরুদ্ধে শুরু হয় এই মৌন পদযাত্রা। কোনো ব্যানারে নয়, নুসরাত হত্যার বিচারের দাবিতে কালো কাপড়ে এই শোভাযাত্রায় অংশ নেন সাধারণ মানুষ, নাট্যকর্মী, সাংস্কৃতিক ব্যক্তিত্বরা। যৌন নিপীড়নের বিরুদ্ধে নুসরাত যে প্রতিবাদের মশাল জ্বালিয়েছেন তার আলো ফেনীর সোনাগাজী ছাড়িয়ে ছড়িয়ে পড়েছে বাংলাদেশের ঘরে ঘরে। আমি এর বিচার দেখতে চাই, শেষ নিঃশ্বাস পর্যন্ত বিচার দেখতে চাই। আর যেন কোনো সময় গ্রামে গঞ্জে বা শহরে নুসরাতের মতো ঘটনা না ঘটে। কট্টর মৌলবাদ কন্যাদের ঠেলে দিচ্ছে অন্ধকারে, নারীদের বন্দী করছে ঘরের কোণে। তাই বিচার ও শাস্তির দৃষ্টান্তমূলক উদাহরণ জোর দাবি অংশগ্রহণকারীদের। আন্দোলনটাকে বলা হচ্ছে এটি হিন্দুদের আন্দোলন। 71 সালের ঘটনা তো জানি। আমরা আশা করেছিলাম স্বাধীন বাংলাদেশে ধর্মের এই অপব্যবহারটি অন্তত বন্ধ হবে। যে পর্যায়ে সে প্রতিবাদ করেছিল সেই পর্যায়ে কেন অন্যরা তার পাশে এসে দাঁড়ায়নি? কতজনকে পোড়াবে? ছাই থেকে আমরা উঠে দাঁড়াবো। চারুকলা থেকে এই পদযাত্রায় অংশ নেন নানা বয়সের পুরুষরাও। তারা মনে করেন কাউকে দমিয়ে অসম্মান করে এগুলো সম্ভব নয়। তাই নারীর প্রতি সহিংসতা রোধে ঢাল হতে হবে পুরুষদেরও। আমার মা আছে, আমার বোন আছে, আমার বউ আছে, আমি তাদেরকে যেভাবে শ্রদ্ধা করি আমি রাস্তায় সেভাবে শ্রদ্ধা করব। এর বাইরে যদি আপনি কোনো কিছু চিন্তা করেন এটা হলো খুব সংকীর্ণ মানসিকতা হবে। এই যৌন নির্যাতন, নিপীড়ন এটা বিভিন্ন জায়গায় শিক্ষা প্রতিষ্ঠান পুরুষের প্রতিও হয়, নারীর প্রতি অনেক ব্যাপক হারে হচ্ছে। তো সেই প্রতিবাদে আমরা দাঁড়াচ্ছি। চারুকলা থেকে শুরু হয়ে রাজু ভাস্কর্য ঘুরে শহীদ মিনারে শেষ হয় এই পদযাত্রা। সেলিয়া সুলতানা, সময় সংবাদ, ঢাকা। ফেনীতে মাদ্রাসা ছাত্রী নুসরাত জাহান রাফি হত্যার প্রতিবাদে মোমবাতি প্রজ্বলন করা হয়েছে। পাশাপাশি তাকে উৎসর্গ করে বর্ষবরণের ফানুস উৎসব উদযাপন করা হয়। আতিয়া সজলের পাঠানো তথ্য ছবি নিয়ে রিপোর্ট। নুসরাত জাহান রাফি হত্যার প্রতিবাদে কালো ব্যাচ ধারণ করে ফেনীতে 1000 মোমবাতি প্রজ্বলন করা হয়। এতে অংশ নেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। ঘড়ির কাঁটা যখন সন্ধ্যা 7:30, এক এক করে বৈশাখের প্রথম সন্ধ্যায় ফেনী শহরের আকাশে উঠতে শুরু করে রং বেরঙের ফানুস। লাল, নীল, হলুদ ও গোলাপি সহ নানান রঙের রঙিন হয়ে ওঠে অন্ধকার আকাশ। পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে ছায়া ফেলে উড়ে যায় 7 শতাধিক ফানুস।
আমরা মোমবাতি জ্বালিয়ে আমরা স্মরণ করছি আমাদের বোন নুসরাত রাফিকে। এই ফানুসিয়ানের মধ্য দিয়ে ফেনী সারা বাংলাদেশের মধ্যে নুসরাত হত্যার যে বিপক্ষে তার একটি মাইলফলক হিসেবে সারা বাংলাদেশে উজ্জীবিত হবে। আমরাও চাই ফানুসিয়ানা ফেনীর ঐতিহ্যের সাথে ফেনী সংস্কৃতির সাথে মিশে যাক এবং ইনশাআল্লাহ প্রতি বছর আমরা এটা করার ইচ্ছা রয়েছে। এবার ফানুস উৎসব নুসরাত জাহান রাফিকে উৎসর্গ করেন আয়োজকরা। আমাদের যে উদযাপন পরিষদ সেখানে আমাদের স্বেচ্ছাসেবক রয়েছে প্রায় 600 এবং আমাদের সংগঠক রয়েছে 100-র মতো। এই বিশাল টিম নিয়ে আমরা গত 3 মাস আমরা কাজ করেছি এই অনুষ্ঠানকে সুন্দর এবং সফল করার জন্য। উৎসবে উপস্থিত ছিলেন ফেনী জেলা প্রশাসক ওয়াহিদুজ্জামান সহ স্থানীয় জনপ্রতিনিধিরা। এই উপকরণটি যদি মাঝে মাঝে হয় তাহলে মানুষ আরো এনজয় করতে পারবে এবং মনে হবে যে তাদের এই বাঙালিয়ানার যে নতুনত্ব সেটা হয়তো নিয়ে আসতে পারবে। বাংলা নববর্ষকে কেন্দ্র করে গত 3 বছর ধরে ফানুস উৎসবের আয়োজন করা হয়। সময় সংবাদ, ফেনী। প্রবাসীর সময় আরো থাকছে। খুলনায় হিমায়িত মাছ রপ্তানিকারক প্রতিষ্ঠানে ছড়িয়ে পড়া বিষাক্ত অ্যামোনিয়া গ্যাস নিয়ন্ত্রণে বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পেল এলাকাবাসী। টিএসসিতে বর্ষবরণে যৌন হয়রানির বিচার কাজ চলছে কচ্ছপ গতিতে। শনাক্ত হওয়া 8 আসামির মধ্যে 7 জনকেই পাচ্ছে না পুলিশ। যদিও বিচার কাজ বলতে শুধুই শুনানির তারিখ পেছানো, আবার সেখানেও হাজির হন না মামলার বাদী সংশ্লিষ্ট পুলিশ সদস্য কিংবা সাক্ষীদের কেউ। আতিকুর রহমান তমলের রিপোর্ট। জাতির সবচেয়ে বড় সার্বজনীন উৎসব 2015-তে দিন শেষে পরিণত হয় জাতীয় লজ্জায়। অভিযোগ আছে শত শত মানুষের সামনে যখন লাঞ্ছনার এমন ঘটনা ঘটছিল তখন নীরব দর্শকের ভূমিকায় ছিল পুলিশ। ঘটনার পর নাম পরিচয় জানাজানির শঙ্কায় ভুক্তভোগীরা মামলা করেননি, তাই পুলিশ বাদী হয়ে একটি মামলা দায়ের করলেও সেই মামলা চলছে কচ্ছপ গতিতে। ভিডিও ফুটেজ দেখে 1 মাস পরই 8 অপরাধীর ছবি গণমাধ্যমে প্রকাশ করে পুলিশ। নাম ঠিকানা চেয়ে পুরস্কারের ঘোষণা দেওয়া হয়, কিন্তু একজন বাদে বাকি 7 জনার সবাই রয়ে গেছে ধরাছোঁয়ার বাইরে। তাদেরকে শনাক্ত করতে এগিয়ে আসেনি কেউ। কামাল নামে যে একজন আসামিকে পাওয়া গেছে সেও আছে জামিনে। শুধু তাই নয়, মামলার শুনানিতে 34 সাক্ষীর কেউ আসেন না, এমনকি হাজির থাকেন না বাদীপক্ষ পুলিশও। তাই একের পর এক পিছিয়ে দেওয়া হয় শুনানির তারিখ। সাক্ষীকে সমন দেওয়ার পরও কিন্তু সাক্ষী আসতেছে না। পুলিশ কোনো প্রতিবেদন দাখিল করছে না যে সাক্ষীর কি অবস্থা, সাক্ষী যে ঠিকানার সাক্ষীগুলি আছে সেখানে সাক্ষী পাওয়া যাচ্ছে কিনা, কি অবস্থা সেটা কিন্তু পুলিশ জানাচ্ছে না। সাক্ষী না আসলে তো আমরা মামলাটা এগোতে পারছি না, বিচারও সম্পন্ন হবে না। নারী অধিকার নিয়ে কাজ করেন এমন অনেকেই বলছেন বিচারহীনতার কারণেই নারীর প্রতি সহিংসতা বন্ধ হচ্ছে না। সামাজিক দায়বোধ থেকে সবাইকে সহিংসতা বন্ধে এগিয়ে আসার আহ্বান জানান তিনি। বিচারহীনতাটা কোনোভাবেই যদি প্রশাসনের যদি সদিচ্ছা, সততা, জবাবদিহিতা না থাকে তাহলে কিন্তু এগুলা কোনো মতে হবে না। তিনি আরো বলেন, এখন পর্যন্ত নানা উৎসবে যৌন হয়রানির একাধিক ঘটনা ঘটেছে, কিন্তু এসব হয়রানিতে শাস্তির নজির দেখেনি বাংলাদেশ। সরকারের এবং প্রত্যেকটা স্টেক হোল্ডারের মানা কিন্তু দায়িত্ব। আতিকুর রহমান তমাল, সময় সংবাদ, ঢাকা। 18 বছরেও চূড়ান্ত নিষ্পত্তি হয়নি রমনা বটমূলের বোমা হামলার ঘটনায় করা হত্যা মামলাটি। ঘটনার 13 বছর পর নিম্ন আদালতে মামলাটির রায় হলেও হাইকোর্টে আটকে আছে ডেথ রেফারেন্স ও আপিল শুনানি। এছাড়া সাক্ষী হাজির করতে না পারায় বিচারের অপেক্ষায় নিম্ন আদালতে ঝুলে আছে বিস্ফোরক আইনে দায়ের করা মামলাটি। সাদিকুর রহমানের রিপোর্ট। 2001 সালে রমনার বটমূলে বর্ষবরণের অনুষ্ঠানে এভাবেই বিস্ফোরিত হয় শক্তিশালী বোমা। ঘটনাস্থলেই 7 জন ও পরে চিকিৎসাধীন অবস্থায় মারা যান আরও 3 জন। ঘটনার দিনই হত্যা ও বিস্ফোরক আইনে রমনা থানায় 2টি মামলা করে পুলিশ। দীর্ঘ 13 বছর পর 2014 সালে বিচার শেষে হত্যা মামলায় রায় ঘোষণা করেন আদালত। রায়ে নিষিদ্ধ জঙ্গি সংগঠন হরকতুল জিহাদ বাংলাদেশের শীর্ষ নেতা মুফতি হান্নান সহ 8 জনের মৃত্যুদণ্ড ও 6 জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেন আদালত। মামলায় 9 আসামি কারাগারে এবং 4 আসামি এখনও পলাতক রয়েছে। এছাড়া 2017 সালে অপর এক মামলায় মুফতি হান্নানের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। তবে নিম্ন আদালতে রায়ের প্রায় 5 বছর পরও উচ্চ আদালতে মামলাটি চূড়ান্ত নিষ্পত্তি না হওয়ায় ক্ষুব্ধ সাংস্কৃতিক ব্যক্তিরা। নৃশংস হামলায় অনেক সাধারণ মানুষের জীবন কিন্তু আমরা হারিয়েছি, কিন্তু দুঃখজনক যে 18 বছর পার হয়ে গেল এই ঘটনার বিচারিক প্রক্রিয়াই এখনো শেষ হলো না। এর চাইতে বেদনাদায়ক তো আর কিছুই হতে পারে না। তাই মনে করি যে এই ধরনের বিচার করতে হলে বিশেষ ট্রাইব্যুনাল গঠন করতে হবে।
আসামি পক্ষের আইনজীবীর অভিযোগ, রাষ্ট্রপক্ষ সঠিক সময়ে সাক্ষী হাজির করতে না পারায় ন্যায় বিচার থেকে বঞ্চিত হচ্ছেন আসামিরা। রাষ্ট্রপক্ষ মনে করে যেহেতু এই মামলাটা বিচার করার মতো পর্যাপ্ত সাক্ষ্য প্রমাণ নাই, এই কারণেই তাদেরকে সাক্ষী আনে না, সাক্ষী নেয় এনে মামলাগুলো যেন বিচার বিলম্বিত হয়, আসামিরা যেন হাজতে থাকে, এই কারণে তারা বিলম্বিত করছে। হত্যা মামলাটি উচ্চ আদালতে চূড়ান্ত নিষ্পত্তি করতে প্রধান বিচারপতির হস্তক্ষেপ প্রয়োজন বলে মনে করেন অ্যাটর্নি জেনারেল। ডেথ রেফারেন্স শুনানি শুরু হয়েছিল, তারপর এটা একটি বেঞ্চের একজন জজ বোধহয় বিব্রত হয়েছেন, সেই কারণে এটা আবার আউট লিস্টের বাইরে চলে গেছে। আবার এটা শুনানি হবে, এই ব্যাপারে প্রধান বিচারপতির গোচরের বিষয়টা আমি আনবো। বিস্ফোরক আইনে দায়ের করা মামলায় মোট 84 আসামির মধ্যে এ পর্যন্ত সাক্ষ্য গ্রহণ হয়েছে মাত্র 25 জনের। সাদিকুর রহমান, সময় সংবাদ, ঢাকা। খুলনায় নিয়ন্ত্রণে এসেছে হিমায়িত মাছ রপ্তানিকারক প্রতিষ্ঠানে ছড়িয়ে পড়া বিষাক্ত অ্যামোনিয়া গ্যাস। এতে বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছে ওই এলাকার মানুষ। ফায়ার সার্ভিসের 5টি ইউনিটের প্রায় 2 ঘন্টার চেষ্টায় রোববার সন্ধ্যা 7:30টার দিকে গ্যাস নিয়ন্ত্রণে আসে। ফায়ার সার্ভিস জানায়, রোববার বিকেল 5:30টার দিকে এটলাস সি ফুডে অ্যামোনিয়া গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ ঘটে। মুহূর্তে বাতাসে ছড়িয়ে পড়ে বিষাক্ত গ্যাস। এতে স্থানীয়দের মধ্যে শ্বাসকষ্ট দেখা দেয়। এ সময় মসজিদের মাইকে আগুন না জ্বালানোর পরামর্শ দিয়ে আশপাশের মানুষজনকে নিরাপদ দূরত্বে সরে যেতে বলা হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ শুরু করে ফায়ার সার্ভিসের 5টি ইউনিট। প্রায় 2 ঘন্টা পর বাতাসে গ্যাসের মাত্রা কমে আসলে পরিস্থিতি স্বাভাবিক হয়। রাজধানীর মিরপুরের কাফরুলে সিটি পার্ক ভবনে অগ্নিকাণ্ডে বহু মালামাল পুড়ে গেছে। ওই ভবনে গার্মেন্টস কারখানা রয়েছে বলে জানা গেছে। ছুটির দিন হওয়ায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ফায়ার সার্ভিস জানায়, রোববার বিকেল 5টার দিকে ভবনের 6ষ্ঠ তলার একটি পোশাক কারখানার গোডাউন থেকে আগুনের সূত্রপাত হয়। কিছুক্ষণ পর তা ছড়িয়ে পড়ে ভবনের 7ম তলায়। ফায়ার সার্ভিসের 15টি ইউনিটের প্রায় 2.5 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। একটা এসি ছিল, এসিটার কারণে আগুন লাগছে, ঝুটে লাগার কারণে পুরোটা আগুন লেগে গেছে। এখানে জাস্ট গোডাউন, কচুক্ষেত বাজারের আর্মি স্টোরের মাল। ভিতরে কিছু গার্মেন্টসের কেমিক্যাল সামগ্রী আছে, প্লাস কিছু গেঞ্জির কাপড় মালামাল আছে, গেঞ্জি টেঞ্জি জাতীয় কাপড় আছে। উৎসুক জনতা এবার ব্যাপকভাবে সমস্যা সৃষ্টি করতেছে। আগুন লাগার কারণ এবং ক্ষয়ক্ষতি এই মুহূর্তে বলা সম্ভব না, তদন্ত সাপেক্ষে বলা যাবে। আবারও বর্ষবরণের খবর। সূর্যোদয়ের মাধ্যমে ভোরে বর্ষবরণ শুরু হলেও সূর্যাস্তের পরও তার রেশ রয়ে যায় নগর জুড়ে। রোববার সন্ধ্যার পরও বাহারি সাজে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি চত্বরে মানুষের ভিড় ছিল চোখে পড়ার মতো। একই দৃশ্য দেখা যায় হাতির ঝিলেও। রং বেরঙের পানির ফোয়ারা আর জলনৃত্য হৃদয়কারে বর্ষবরণ করতে আসা নগরবাসীর। এছাড়া দিনব্যাপী বিভিন্ন আয়োজনে ঢাকা হয়ে ওঠে উৎসবের নগরীতে। বাংলা 1426 বর্ষের প্রথম দিনের সূর্যাস্ত শেষে নগরী যখন এলইডি লাইটে আলোকিত, তখনও উৎসব মুখর বাঙালি বর্ষবরণে ব্যস্ত। নিরাপত্তা বিবেচনায় সন্ধ্যার মধ্যে বৈশাখ বরণের সব আয়োজনের আনুষ্ঠানিকতা শেষ হলেও উৎসবপ্রিয় বাঙালিদের পদচারণায় রাতেও ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য ছিল হাজারো মানুষের ভিড়ে মুখর। লাল নীল রঙের আলোয় বাহারি রঙের সাজে থাকা নারীরা যেন একটু বেশি আলো ছড়ায় বৈশাখের প্রথম রাতের আলোয়। সন্ধ্যার পরে পরিবেশটা খুবই ভালো। আমরা চাই সবাই মিলে এরকম সুন্দর পরিবেশ এভাবে আনন্দ করতে। ঝড় বৃষ্টি হয়নি, তার কারণে সন্ধ্যাবেলা ভিড় আছে অনেক ভালো, সবাই ভিড় হচ্ছে, গরমটা কম। পরে বর্ষবরণে আগত নগরবাসীকে ক্যাম্পাস ত্যাগ করতে বারবার অনুরোধ করে পুলিশ ও বিশ্ববিদ্যালয় প্রশাসন। বর্ষবরণের রাতে উৎসব মুখর ছিল নয়নাভিরাম হাতির ঝিল, যা আরো মুখর হয়ে ওঠে লাল নীল রঙের বাহারি জলনৃত্য শুরু হলে। যে ফরার দেখলাম এটাই বেশি ভালো লাগছে। এখানকার লাইটিংটাও খুবই আকর্ষণীয়, এটাই দেখার জন্য। এর আগে বৈশাখের প্রথম দিন জুড়ে রাজধানীর রবীন্দ্র সরোবর সহ শহরের বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান ঘিরে ঢল নামে লাখো মানুষের। আমরা যে বাঙালি সেটা মনে করে দেওয়ার জন্য আসলে আমরা এই মেলায় আমাদের সাথে অনেক কিছু কিনছি, বাচ্চাদের নিয়ে আসছি, সবাইকে অনেক ভালো লাগছে। উৎসবে অংশ নেওয়া সকলেই বলছেন এই আয়োজন অসাম্প্রদায়িক বাংলাদেশের প্রতিচ্ছবি হয়ে টিকে থাকবে যুগ যুগ ধরে। মাহমুদ রাকিব, সময় সংবাদ, ঢাকা। ঐতিহ্যকে ধারণ করে বাংলা বছরের প্রথম দিনে হালখাতার আয়োজন করেছেন স্বর্ণ ব্যবসায়ীরা। তাঁতিবাজার, বায়তুল মোকাররম সহ মার্কেট সহ বিভিন্ন স্থানে দেখা যায় হালখাতা উৎসব।
সারা বছরের হিসেব নিকেশ শেষ করতে আসা ক্রেতাদের সাধ্যমতো মিষ্টি মুখ করান ব্যবসায়ীরা। হালখাতা উপলক্ষে বিভিন্ন পণ্যে নগদ ছাড় দিচ্ছেন তারা। এ উৎসব পুরনো হিসেব চুকিয়ে নতুন হিসেব খোলার। এ উৎসব হালখাতার। যান্ত্রিকতার নগর জীবনে এই রীতি হারিয়ে যেতে বসলেও রাজধানীর পুরান ঢাকার তাঁতিবাজার শাঁখারীপট্টিতে যার আমেজ এখনো রয়েছে। ঐতিহ্য লালন করে প্রতি বছর বৈশাখের প্রথম দিনে পালন করা হয় হালখাতা। সাধ্যমতো আপ্যায়ন করা হয় ক্রেতাদের। পয়লা বৈশাখ উপলক্ষে তার টাকাগুলো লেনদেন ক্লিয়ার করতে যাচ্ছে, সেই উদ্দেশ্যে আসছি পরিবার সহ। প্রতি বছরই এই দোকানটার মধ্যে আসা হয়, মানে গিফট, একটা আনন্দ সব। আমাদের এটা বংশপুর ব্যবসা হয়ে গেছে, এটা চলবে। শুধু পুরান ঢাকাতেই নয়, রাজধানীর বায়তুল মোকাররম মার্কেট সহ বিভিন্ন স্বর্ণের দোকানেও দেখা মেলে এই রীতির। ক্রেতা বিক্রেতার মাঝে নিবিড় সম্পর্ক গড়ে তোলাই যার মূল উদ্দেশ্য। কেউ বা নতুন প্রজন্মকে পরিচয় করিয়ে দিচ্ছেন এই ধারার সঙ্গে। বাকিগুলো আসার সাথে সাথে কিছু নতুন জিনিসও বিক্রি হয়, নতুন কিছু কাস্টমারও তৈরি হয়। মিষ্টি মুখ করতে আসলাম, কিছু পানা দানা ছিল সেটা চেঞ্জ করলাম, নিলাম, দিলাম। 3-4 প্রকার মিষ্টি আইটেম করছি, কাস্টমারদের জন্য গিফট আছে। ঐতিহ্যটা দিন দিন হারিয়ে যাচ্ছে, ঐতিহ্যটা যেন আমাদের পরবর্তী প্রজন্ম শিখতে পারে, ধরে রাখতে পারে, ওটার জন্য তাদেরকে নিয়ে আসা। হালখাতা উপলক্ষে কোনো কোনো দোকানে দেয়া হয় বিশেষ ছাড়। প্রত্যাশার চেয়ে ক্রেতাদের সাড়া বেশি পাওয়ায় খুশি বিক্রেতারা। যেহেতু পয়লা বৈশাখ কিছু ছাড় আছে, নতুন কিছু কালেকশন আছে, যার জন্য আমাদের এখানে আসে। মুদ্রিতে ভ্যাটে ছাড় দেওয়ার কারণে কাস্টমার একটু বেশি আসে। পুরনো হিসেবের মতোই জরাজীর্ণ ঘুচিয়ে সমৃদ্ধি এবং ব্যবসায়িক অগ্রগতির গন্তব্যে এগিয়ে যাবে প্রিয় বাংলাদেশ, এমনটাই আশা ব্যবসায়ী ও ক্রেতা সাধারণের। মামুন আব্দুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। এবার প্রবাসের খবর। বিশ্বের বিভিন্ন দেশের মতো ভারতের পশ্চিমবঙ্গে বাংলাদেশ উপ হাই কমিশনের আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন করা হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলার আদলে 1426 বাংলা নববর্ষের প্রথম দিনে কলকাতার রাজপথে মঙ্গল শোভাযাত্রা দেখে উচ্ছ্বসিত ভারতীয়রাও। কলকাতা থেকে বিস্তারিত জানাচ্ছেন ব্যুরো প্রধান সুব্রত আচার্য। ক্যামেরায় ছিলেন সৌমেন রায়চৌধুরী। বাঙালির শ্রেষ্ঠ উৎসব বর্ষবরণ, যা শুরু হয় কলকাতার পার্ক সার্কাসের এই লাইব্রেরি থেকে আর শেষ হয় গিয়ে বঙ্গবন্ধু অ্যাভিনিউ বাংলাদেশ উপদূতাবাস প্রাঙ্গণে। এর আগে স্থানীয় সময় বিকেল 4:15টায় মঙ্গল শোভাযাত্রায় পা মেলাতে একে একে কলকাতার পার্ক সার্কাসের 7 রাস্তার মোড়ে অবস্থিত বাংলাদেশ লাইব্রেরি ভবনের সামনে সমবেত হতে শুরু করেন বাংলাদেশি ও ভারতীয়রা। সেখানেই উপ হাই কমিশনের কর্মকর্তারা কাঁধে তুলে নেন ঢাক। ঢাকের ওপর কাঠি দিয়ে বাঙালির চিরাচরিত ঢাকির শব্দে চারিদিকে জাগরণ তোলেন। এই মঙ্গল শোভাযাত্রা এখন বিশ্ব ঐতিহ্যের অন্তর্ভুক্ত। ইউনেস্কো যেহেতু এটাকে এখন বিশ্ব স্বীকৃতি দিয়েছে, এটা প্রত্যেক বাঙালির জন্য খুবই গর্বের একটি বিষয়। বাংলার ঢাক, বাংলার ঢোল, ঢোলটা আমাদের বৈশাখের সাথে যায়, তো ঢোল দেখলে নিজেকে বাজাতে ইচ্ছা করে, সেটারই একটা অংশ। এরপর মঙ্গল শোভাযাত্রা এগিয়ে চলে বেগবাগানের বাংলাদেশ উপ হাই কমিশনের অফিসের দিকে। 4:45টার মধ্যে সেখানে শোভাযাত্রার সমাপ্তি হয় বৈশাখী মেলার মধ্য দিয়ে। হাওয়াই মিঠাই, নাগরদোলা এবং গালে কপালে হাতে নববর্ষের শুভেচ্ছার ট্যাটু আঁকেন স্থানীয়রা সহ কলকাতায় পড়তে আসা বিদেশিরাও। আর শিশুরা নাগরদোলায় চড়ে খুশি। খুব আনন্দ পেয়েছি, প্রতি বছরই আসি আমরা, প্রতি বছরই খুব আনন্দ হয়। আজকে বিদেশের মাটিতে আমরা সকলকে নিয়ে আমাদের এই ঐতিহ্যের উৎসব পালন করতেছি, এতে আমরা গর্বিত। পুরনোকে পেছনে ফেলে নতুন বছরে বিশ্বে বাঙালি মাথা তুলে দাঁড়াক, এই প্রত্যাশা সকলের। সুব্রত আচার্য, সময় সংবাদ, কলকাতা। সৌদি আরবের জেদ্দায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বাংলা নববর্ষকে বরণ করে নিয়েছেন প্রবাসী বাংলাদেশিরা। রোববার বিকেলে জেদ্দা কনসুলেটের আয়োজনে কনসুলেট প্রাঙ্গণে বর্ষবরণ উদযাপন উপলক্ষে বাঙালি সংস্কৃতির ঐতিহ্য, লোকসংস্কৃতি ও প্রামাণ্যচিত্র পরিবেশন করা হয়। ছিল ঐতিহ্যবাহী পান্তা ইলিশ ও পুলিপিঠা উৎসব সহ নানা আয়োজন। এতে অংশ নেয় বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুলের শিক্ষার্থীরাও। উপস্থিত ছিলেন সৌদি আরবের বিভিন্ন প্রান্ত থেকে আগত প্রবাসী বাংলাদেশিরা। এদিকে ফ্রান্সের প্যারিসে ব্যাপক উৎসাহ উদ্দীপনা এবং আনন্দঘন পরিবেশে বাংলা নববর্ষকে বরণ করে নেওয়া হয়েছে। বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণী পেশার প্রবাসী বাংলাদেশিরা উপস্থিত ছিলেন। স্বাগত বক্তব্যে রাষ্ট্রদূত কাজী ইমতিয়াজ হোসেন উপস্থিত সবাইকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানান।
বলেন, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবার অংশগ্রহণের মধ্য দিয়ে বাংলা নববর্ষ কালক্রমে বাঙালি সংস্কৃতির সার্বজনীন ও সর্ববৃহৎ উৎসবে পরিণত হয়েছে। অনুষ্ঠানের সাংস্কৃতিক পর্বে ছিল গান ও কবিতা আবৃত্তি সহ বিভিন্ন পরিবেশনা। দেশের ভাবমূর্তি উজ্জ্বলে প্রবাসীদের আইন কানুন মেনে চলার আহ্বান জানিয়েছেন আরব আমিরাতের হাটহাজারী সমিতির নেতাকর্মীরা। শনিবার দুবাই খালিজ হোটেলে সংগঠনের আয়োজনে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তারা একথা বলেন। সংগঠনের সভাপতি নজরুল হাসানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ জামাল উদ্দিনের সঞ্চালনায় বক্তব্য রাখেন কাজী মোহাম্মদ আলী, ইকরামুল হক চৌধুরী, জমির উদ্দিন সহ আরও অনেকে। এতে বিভিন্ন পেশার প্রবাসী বাংলাদেশিরাও উপস্থিত ছিলেন। সৌদি আরবের জেদ্দায় সড়ক দুর্ঘটনায় মোহাম্মদ আলী নামে এক বাংলাদেশি নিহত হয়েছেন। কর্মস্থল থেকে বাসায় ফেরার পথে শনিবার স্থানীয় সময় রাতে সড়ক দুর্ঘটনায় মারা যান তিনি। মোহাম্মদ আলীর গ্রামের বাড়ি কক্সবাজার জেলায়। তার মৃতদেহ আপাতত সৌদি আরবের জেদ্দা সরকারি হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বাঙালির হাজার বছরের ঐতিহ্য পহেলা বৈশাখ, আর এই উৎসবকে ঘিরে দেশের বিভিন্ন স্থানে খেলা আর মেলা সহ নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়। পুতুল নাচ, বায়োস্কোপ, চরকি ও নাগরদোলা শিশুদের কাছে মেলার অন্যতম আকর্ষণ। পাশাপাশি বলি খেলা, লাঠি খেলা, মোরগ লড়াই সহ ঐতিহ্যবাহী নানা খেলার আয়োজনে রয়েছে ভিন্ন স্বাদ। ব্যুরো রিপোর্টার ও জেলা প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবি নিয়ে রিপোর্ট। হাজার বছরের ঐতিহ্য বলি খেলা। গত 11 বছর ধরে চট্টগ্রামে অনুষ্ঠিত হয়ে আসছে শাহাবুদ্দিনের বলি খেলা। নগরীর সিআরবি এলাকায় নববর্ষ উদযাপন পরিষদের উদ্যোগে এ খেলার আয়োজন করা হয়ে থাকে। এবারও ব্যতিক্রম ঘটেনি। প্রতি বছরের মতো এবারও ঢোল বাজনার মধ্য দিয়ে ঐতিহ্যবাহী বলি খেলা শুরু হয়। চট্টগ্রাম সহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা কুস্তিগিররা তাদের শারীরিক কসরত প্রদর্শন করেন। আর ঐতিহ্যবাহী এই খেলা উপভোগে সিআরবিতে হাজার হাজার দর্শক সমাগম ঘটে। আমরা 11 বছরে পা দিয়েছি, প্রত্যেক ডিস্ট্রিক্টের থেকে বলি আসছে। সাধারণ মানুষ আছে, তারা এই সময়টার জন্য খুব বেশি মুখিয়ে থাকে। ময়মনসিংহের ফুলপুর খেলার মাঠে চলছে 3 দিন ব্যাপী বৈশাখী মেলা। এলাকার কৃষক কামার কুমাররা তাদের হাতে তৈরি বিভিন্ন জিনিসের পসরা সাজিয়ে বসেছেন মেলায়। শিশু থেকে শুরু করে নানা বয়সী মানুষ এ মেলায় ভিড় করেন। ব্রাহ্মণবাড়িয়ার ফারুকি পার্কে আয়োজন করা হয় আবহমান বাঙালির ঐতিহ্যের অংশ মোরগ লড়াই ও লাঠি খেলার। ঢোলের তালে তালে চলে মনোমুগ্ধকর এসব খেলা। হাজার বছরের হারিয়ে যাওয়া ঐতিহ্যকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরতেই এ আয়োজন। বিলুপ্ত প্রায় যে শিল্প, যে খেলাধুলাগুলি, মোরগ লড়াই, লাঠি খেলা, এগুলি প্রাণ ফিরে পাবে। আমরা তাদের পৃষ্ঠপোষকতা করার সর্বাত্মক চেষ্টা করছি। অনেক ভালো লাগতেছে এবং মুরগি নড়ে দেখতে অনেক সুন্দর। রংপুরে বিভিন্ন এলাকায় বসেছে ঐতিহ্যবাহী মেলা। বাহারি আর শৌখিন পণ্য কিনতে মেলায় ভিড় করেন নানা বয়সী মানুষ। এখানেও মোরগ লড়াই, হাড়ি ভাঙা, বালিশ খেলা সহ গ্রামীণ বিভিন্ন আয়োজন ভরপুর উৎসবস্থল। বিভিন্ন এলাকা থেকে আত্মীয় স্বজন এলাকায় জামাই মেয়ে আবির্ভাব ঘটে। ঝিনাইদহ শহরের পায়রা চত্বরে অনুষ্ঠিত হয় গ্রাম বাংলার ঐতিহ্যবাহী লাঠি খেলা। ডাক, ঢোল আর বাদ্যের তালে খেলা উপভোগ করেন দর্শনার্থীরা। আরও একটি উল্লেখযোগ্য আয়োজন শেরপুরের সাপ খেলা। পুলিশ লাইন মাঠে এর আয়োজন করা হয়। খেলা উপভোগ করতে শিশু কিশোরদের পাশাপাশি বয়সীরাও আসেন উৎসবস্থলে। এছাড়া সিরাজগঞ্জ ও ঢাকের তালে অনুষ্ঠিত হয়েছে লাঠি খেলা। আবু নোমান, সময় সংবাদ। নানা আয়োজনে পার্বত্য জেলা খাগড়াছড়িতে চলছে 3 দিন ব্যাপী সাংগ্রাই উৎসব। রোববার সকালে পানখাইয়াপাড়া বটতলা থেকে বর্ণাঢ্য সাংগ্রাই র্যালি বের করা হয়। র্যালি শেষে মারমা সম্প্রদায়ের তরুণ তরুণীরা পাহাড়ি নৃত্য পরিবেশন করেন। এরপর নৌকা ও বড় হাড়ি ভর্তি পানির এক পাশে বর্ণিল সাজে তরুণীরা এবং অন্য পাশে ঐতিহ্যবাহী লুঙ্গি পরে তরুণরা জলকেলি খেলায় মেতে ওঠে। সাংগ্রাই, আক্কে ও আতাদা নামে এই উৎসব উদযাপন করছেন মারমা জনগোষ্ঠী। এই উৎসব উপভোগে ভিড় করেন বিপুল সংখ্যক দর্শক। উৎসবের মধ্যে আমরা সম্পৃক্ত হতে পারে নিজের গর্ববোধ করছি। আমরা উদযাপন করতে যাচ্ছি সুন্দরভাবে, যেন আগামীতে নতুন আমরা বার্তা বয়ে আনতে পারি। বিদায় নিয়ে পানি ছিটিয়ে নতুন বছরকে বরণ করি। এই পানি ছিটিয়ে সম্প্রদায় সম্প্রীতিকে বজায় রেখে এবং মুক্তিযোদ্ধাকে বুকে ধারণ করে আমরা খাগড়াছড়ি সমৃদ্ধি, খাগড়াছড়ি গর্ব, এটা আমাদের প্রত্যাশা।
আইসিসির বেঁধে দেওয়ার সময়ের মধ্যে বিশ্বকাপের দল ঘোষণা করলেও আয়ারল্যান্ড সিরিজের পারফরমেন্স বিবেচনায় এনে প্রয়োজনে দলে পরিবর্তন আনা হবে জানিয়েছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। আর ডিপিএলে জাতীয় দলের বাইরের খেলোয়াড়দের ভালো পারফরমেন্স বিশ্বকাপ দল গঠনের ভাবনায় ফেলে দিয়েছে বলেও জানান বিসিবি প্রধান। তবে ইংল্যান্ড বিশ্বকাপে বাংলাদেশ ভালো করবে বলেই আশাবাদ তার। কদিন আগেই নিজের মুখে ১৫ সদস্যের বিশ্বকাপগামী দলটার ১৪ জনের নাম বলে দিয়েছিলেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। একটা মাত্র জায়গা নিয়ে ছিল কিছুটা অনিশ্চয়তা, সেখানে কয়েকজনকে স্ট্যান্ড বাই রাখা হবে বলে জানিয়েছিলেন তিনি। এমনকি কারা থাকবেন সে তালিকায় সে নামগুলোও বলে দিয়েছিলেন অকপটে। 18 দিন পার না হতেই বিসিবি সভাপতি এবার সরে দাঁড়ালেন নিজের কথা থেকে। মূলত ডিপিএল এ জাতীয় দলের বাইরের খেলোয়াড়দের পারফরমেন্স বিশ্বকাপগামী দল গঠন নিয়ে দুশ্চিন্তা বাড়িয়েছে ক্রিকেট বোর্ডের। এতদিন যা বলে এসছি এর থেকে এখন আবার আমি আজকের থেকে আমি সরে গেলাম। অনেকে ভালো খেলছে, এটা হলো একটা বড় কথা, সেটা হচ্ছে খুশির খবর। সেই জন্য আমাদের আসলে কিছু সমস্যা হচ্ছে। যেমন এখন ইয়াসির রাবি ভালো খেলছে, ইমরুলও তো একজন ভালো ওপেনার, কিন্তু এখন কার জায়গায় যাবে? এই দুশ্চিন্তার টনিকটাও দিয়েছেন নিজেই। আইসিসির বেঁধে দেওয়া সময়ের মধ্যেই বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা করবে বিসিবি, কিন্তু আয়ারল্যান্ড সিরিজের পারফরমেন্স বিচার করে প্রয়োজনে পরিবর্তন আনা হবে দলে। ওয়ার্ল্ড কাপের দিতে হবে দেখে আমরা একটা স্কোয়াড 15 জনের দিয়ে দিচ্ছি, কিন্তু এরপরে যে ত্রিদেশীয় সিরিজটা আছে ওখানের জন্য আমরা অপেক্ষা করে দেখব যে কারা ভালো পারফর্ম করছে, এবং নতুন কয়েকজনকে সুযোগও হয়তো দেওয়া হবে। সেখান থেকে যারা ভালো খেলবে তারা ওখানটায় দলে আবার চলে আসতে পারে। তবে দল যাই হোক, সাহসের সঙ্গে তারা লড়ে যাবে শেষ পর্যন্ত, এটাই চাওয়া বিসিবি সভাপতির। একটা সাহসী দল নিয়ে যাচ্ছি, খেলায় হার জিত আছে, আমরা শেষ পর্যন্ত লড়াই করব। নিয়ন মোহাইমিন, সময় সংবাদ, ঢাকা। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। দেশব্যাপী বর্ণাঢ্য আয়োজনে নববর্ষ বরণ, মঙ্গল শোভাযাত্রায় অনাচারমুক্ত দেশ গড়ার প্রত্যয়, রমনায় ছায়ানটের বর্ষবরণে অপরাধের বিরুদ্ধে অবিচল থাকার অঙ্গীকার। নতুন বছরে অব্যাহত থাকবে বাংলাদেশের উন্নয়ন অগ্রযাত্রা, আশা প্রধানমন্ত্রীর। গণভবনে দলীয় নেতাকর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়। পহেলা বৈশাখে হাসপাতালে চিকিৎসাধীন কারাবন্দী বেগম জিয়ার সঙ্গে দেখা করলেন বিএনপি নেতারা। এখনো চিকিৎসা শুরু হয়নি, দাবি মির্জা ফখরুলের। নুসরাত হত্যায় জড়িত থাকার কথা স্বীকার করল মামলার অন্যতম 2 আসামি নুরুদ্দিন ও শাহাদাত হোসেন। কারাগারে বসেই ছক কষা হয় পুড়িয়ে মারার। এবং রাজধানীতে বর্ষবরণ উৎসবে সফররত ভুটানের প্রধানমন্ত্রী সময় কাটালেন স্মৃতি বিজড়িত ময়মনসিংহ মেডিকেল কলেজ ক্যাম্পাসে। এই ছিল প্রবাসীর সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময় নিউজ.টিভি। আপনার মোবাইলের সময় সংবাদ দেখতেও সব খবর পেতে ডাউনলোড করুন সময়। এছাড়া এই মাত্র পাওয়া খবর মোবাইলে পেতে এসএমএস করুন *স্পেস বিএন লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে। সঙ্গেই থাকুন সময়।